জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রোগ্রাম, অনার্স তৃতীয় বর্ষ, কোর্স কোড 231607। কোর্সের নাম আধুনিক ইউরোপের ইতিহাস। লেকচার নাম্বার 10। লেকচারের শিরোনাম লিগ অফ নেশনস প্রতিষ্ঠা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 45। আমি ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান, সহকারী অধ্যাপক, এমসি কলেজ, সিলেট থেকে বলছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লিগ অফ নেশনসের পূর্বে আন্তর্জাতিক সংস্থা কি কি ছিল এ পর্যায়ে আমরা জেনে নিব। প্রথম বিশ্বযুদ্ধ 1919 সালে সমাপ্ত হয়। প্রথম বিশ্বযুদ্ধ ছিল একটি সার্বিক যুদ্ধ। শান্তিকামী দেশগুলো ফ্রান্সের প্যারিসে মিলিত হয়। ইতিহাসে এটিকে প্যারিস শান্তি সম্মেলন বলা হয়। আসলে 18 শতকের মধ্য থেকে গোটা 19 শতক ইউরোপ ছিল আধুনিক জ্ঞান বিজ্ঞান শিল্প বিস্তারে একটি চলমান উল্কা। লক্ষ্য করলে দেখা যায় 1789 সালে ফরাসি বিপ্লব গোটা ইউরোপকে জাতীয়তাবাদ এবং অধিকার সচেতন করে তোলে। 19 শতকের গোড়ায় উদ্ভব ঘটে এক চরম একনায়ক নেপোলিয়ন বোনাপার্টের। গোটা ইউরোপের মানচিত্র ও সার্বভৌম তছনছ করে দেন নেপোলিয়ন। তার আগ্রাসী নীতি থামানোর জন্য ইউরোপে গড়ে ওঠে সামরিক জোট। ব্রিটেন, অস্ট্রিয়া ও রাশিয়ার নেতৃত্বে গঠিত জোটের নিকট 1815 সালে নেপোলিয়নের পতন ঘটে। ইউরোপের শান্তি রক্ষার জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় মিলিত হয় ইউরোপের রাষ্ট্রবর্গ, যাকে কংগ্রেস অফ ভিয়েনা বলা হয়। এদের উদ্যোগেই প্রথম একটি আন্তর্জাতিক সমিতি গঠিত হয়, যার নাম ইউরোপীয় সংঘ। নানা কারণে এটি দীর্ঘস্থায়ী হতে পারেনি। এর ধারাবাহিকতায় এক জটিল সমস্যা নিয়ে 1878 সালে জার্মানি বার্লিন শহরে মিলিত হন বিশ্ব নেতৃবৃন্দ। ইতিহাসে তা কংগ্রেস অফ বার্লিন নামে অভিহিত। এটি দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন। বলকান সমস্যায় রুশ তুরস্ক দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিল গোটা ইউরোপ। বার্লিন কংগ্রেসে এ সমস্যার একটি অস্থায়ী সমাধান হয়েছিল। অতঃপর 1899 এবং 1907 খ্রিস্টাব্দে ইউরোপের শক্তিশালী দেশগুলো নেদারল্যান্ডের হেগ শহরে মিলিত হয়। একে বলা হয় হেগ কনফারেন্স। সামরিক অস্ত্র প্রতিযোগিতা হ্রাস করে শান্তি প্রতিষ্ঠাই ছিল হেগ কনফারেন্সের উদ্দেশ্য। এসব শান্তি প্রচেষ্টা সত্ত্বেও বিশ্ববাসী একটি মহাযুদ্ধ থেকে মুক্তি পায়নি। 1914 সালে সেরাজেভোর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিশ্বযুদ্ধ বেঁধে যায়। এ যুদ্ধের অর্থনৈতিক ও রাজনৈতিক ফলাফল হয় ভয়ানক। সুতরাং আন্তর্জাতিক শক্তি ভারসাম্য ও শান্তি রক্ষার জন্য উপর্যুক্ত উদ্যোগগুলো ব্যর্থ হলেও এর খানিকটা প্রভাব লিগ অফ নেশনস প্রতিষ্ঠার ক্ষেত্রে পড়েছে। কিন্তু আন্তর্জাতিক শান্তি রক্ষার ক্ষেত্রে লিগ অফ নেশনস ছিল অন্যগুলোর চেয়ে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা চলে যাব কিভাবে লিগ অফ নেশনস প্রতিষ্ঠিত হলো। উড্রো উইলসনের 14 দফা শান্তি প্রস্তাব ও লিগ অফ নেশনস। উড্রো উইলসন ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। প্রথম বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র তার নেতৃত্বে মিত্রপক্ষে যোগদান করে। যুদ্ধে মিত্রপক্ষ জার্মানিকে পরাজিত করে। বিশ্ব শান্তি রক্ষার জন্য মার্কিন প্রেসিডেন্ট 14 দফার একটি প্রস্তাব পেশ করেন। 1918 সালে যুদ্ধজয়ী শক্তিবর্গ প্যারিস পিস কনফারেন্সে বসে। প্যারিসে অনুষ্ঠিত এ সভায় প্রস্তাবগুলো আলোচনা করা হয়। উক্ত প্রস্তাবের শেষ দফা 14 নং প্রস্তাবে একটি আন্তর্জাতিক সংগঠন তৈরির কথা বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে যে পয়েন্ট আছে তার নাম ভার্সাই চুক্তি 1920 এবং লিগ অফ নেশনস প্রতিষ্ঠা। 3 নম্বর, লিগ অফ নেশনসের উদ্দেশ্য।
4 লিগ অফ নেশনসের গঠন প্রক্রিয়া। 5 লিগ অফ নেশনসের সাফল্য কি ছিল? লিগ অফ নেশনস ব্যর্থ হলো কেন? প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি 19 নভেম্বর 1918, সার্বিয়া পূর্ব ইউরোপ। শান্তি সম্মেলন প্যারিস 19 নভেম্বর 1918, আর সন্ধি হয় 28 জুন 1919 ভার্সাই নগরীতে। আর এই যুদ্ধের যে একটা কৌশল, প্রথমবারের মতো আকাশপথে যুদ্ধ বিমান এবং জলপথে সাবমেরিনের ব্যবহার হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা জেনে নিব লিগ অফ নেশনস এর গঠন প্রক্রিয়া। লীগের সদর দপ্তর জেনেভা। এর প্রধান অঙ্গ 3টি: পরিষদ, কাউন্সিল, সচিবালয়। আরো কয়েকটি সংস্থা ছিল, এগুলোর মধ্যে আন্তর্জাতিক আদালত একটি, যার সদর দপ্তর নেদারল্যান্ডের হেগ শহরে। আন্তর্জাতিক শ্রম সংস্থা সদর দপ্তর জেনেভা শহরে। প্যারিস শান্তি সম্মেলনে উপস্থিত প্রায় সকল রাষ্ট্রই কনভেনান্ট বা চুক্তিপত্রে স্বাক্ষর করে, কিন্তু প্রথম দিকে বিশ্বযুদ্ধে পরাজিত জার্মানি, অস্ট্রিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরি, তুরস্ককে সদস্য করা হয়নি। রাশিয়া প্রথম দিকে সদস্যপদ গ্রহণ করেনি। যুক্তরাষ্ট্র এর সদস্য হয়নি। প্রথম দিকে লীগের 4টি স্থায়ী সদস্য রাষ্ট্র ছিল: যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জাপান। পরবর্তীতে স্থায়ী সদস্য হিসাবে জার্মানি ও রাশিয়াকে অন্তর্ভুক্ত করা হয়। প্রথম দিকে এর সদস্য সংখ্যা ছিল 42। 19 বছর পর বিশ্ব আরেকটি বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে। যুদ্ধ বন্ধের ব্যাপারে লিগ অফ নেশনস তেমন কার্যকর ভূমিকা নিতে পারেনি। তো লিগ অফ নেশনসের 1946 খ্রিস্টাব্দে লীগের পতন ঘটে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা জেনে নিব লিগ অফ নেশনসের সাফল্য। 1924 খ্রিস্টাব্দে ব্রিটিশ ও ফরাসি প্রধানমন্ত্রী সাধারণ অধিবেশনে 1924 খ্রিস্টাব্দে ব্রিটিশ ও ফরাসি প্রধানমন্ত্রী সাধারণ অধিবেশনে যোগদান করে। এর পূর্বে অধিবেশনে সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রী যোগ দিতেন। প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত রাষ্ট্র জার্মানিকে 1926 সালে সদস্যপদ প্রদান করা হয়। ফলে সংস্থাটি আন্তর্জাতিক রূপ পায় এবং এক পক্ষের সংস্থা বলে দোষারোপ থেকে রক্ষা পায়। 1924-30 সময়কালে লীগ কয়েকটি আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি করে। লীগের প্রধান দায়িত্ব ছিল আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধানের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা। সেই দায়িত্ববোধ থেকে লিগ অফ নেশনস দুটি বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে কয়েকটি বিরোধ নিষ্পত্তি করেন। এর মধ্যে একটি হলো লিথুনিয়া ও পোল্যান্ডের মধ্যে ভিলনা শহর নিয়ে বিরোধ মীমাংসা। ভিলনা শহরটি ছিল এ সময় লিথুনিয়ার রাজধানী। পোল্যান্ড জোরপূর্বক শহরটি 1902 সালে দখল করে নেয়। লিথুনিয়া বারবার শহরটির বৈধতা দাবি করে আসছিল। 1922 সালে লীগ এ বিষয়ে হস্তক্ষেপ করে। লীগের প্রচেষ্টায় সেখানে গণভোটের আয়োজন করা হয়। গণভোটের প্রাপ্ত ফলাফলের ভিয়েনার জনতা পোল্যান্ডের সঙ্গে থাকতেই মতামত দেয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা চলে যাব লিগ অফ নেশনসের ব্যর্থতা সম্পর্কে কিছু ধারণা নিতে। 1920-এ প্রতিষ্ঠিত হয়ে 10 বছর লিগ অফ নেশনস সাফল্যের পথেই অগ্রসর হয়। 1931-এ বসে লীগ কয়েকটি বিষয়ে ব্যর্থতার পরিচয় দেয়। তারপর 1946 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রথম আন্তর্জাতিক শান্তি রক্ষা সংস্থাটি অব্যাহত ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে জাতিসংঘ গঠিত হয়, সেখানে লিগ অফ নেশনসের অনেক কিছু অন্তর্ভুক্ত হয়। কেন লীগ ভেঙে গেল বা ব্যর্থতা কোন কোন ক্ষেত্রে ছিল তা পর্যালোচনা করা হলো। কি? ভার্সাই চুক্তির দুর্বলতা, একটি চাপিয়ে দেওয়া চুক্তি। 2 নম্বর, ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে শক্তির ভারসাম্যহীনতা, রাশিয়ার সন্দেহ। 3, চীন ও জাপান যুদ্ধ, দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনৈতিক সমস্যা।
4 মুসোলিনি ও হিটলারের আগ্রাসন নীতি, লীগকে উপেক্ষা। 5 মহানন্দার যুগ ও একনায়কতন্ত্রের উদ্ভব। 6 লীগ বিশ্ব জনসমষ্টিকে প্রতিনিধিত্ব করেনি, ইউরোপ ভিত্তিক একটি সংগঠন ছিল। লীগের আইনে দুর্বলতা। উপর্যুক্ত কারণে লীগ অফ নেশনস দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা পর্বেই ব্যর্থ হয়ে যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমরা লীগ অফ নেশনসের এই যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো সম্পর্কে খানিকটা ধারণা নেওয়ার চেষ্টা করব। ভার্সাই চুক্তির দুর্বলতা, একটি চাপিয়ে দেওয়া চুক্তি। প্রথম বিশ্বযুদ্ধের পর 1920 সালে যে ভার্সাই চুক্তিটি হয় তাকে কোনো অর্থে চুক্তি বলা যাবে না। এটি মিত্র শক্তি মিলে পরাজিত জার্মানির ঘাড়ে জবরদস্তি করে কিছু শর্ত চাপিয়ে দেয়। আর এই ভার্সাই চুক্তির অনুষ্ঠানে লীগ অফ নেশনস প্রতিষ্ঠিত হয়, কাজে এর নৈতিক ভিত্তি দুর্বল ছিল। তারপরে ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে শক্তির ভারসাম্যহীনতা, রাশিয়ার সন্দেহ। মার্কিন যুক্তরাষ্ট্র লীগের সদস্য না হওয়ায় লীগ ইংল্যান্ড ও ফ্রান্স কেন্দ্রিক হয়ে পড়ে, ফলে এই দুই দেশের যৌথ নিরাপত্তা নিয়ে দেখা দেয় চরম মত পার্থক্য। এছাড়া রাশিয়াও প্রথমে লীগের সদস্য হয়নি, পরবর্তীতে রাশিয়া সদস্যপদ লাভ করেও পুনরায় তা ত্যাগ করে। বৃহৎ শক্তি রাশিয়া লীগকে সন্দেহের চোখে পর্যবেক্ষণ করে, কারণ ইংল্যান্ড ও ফ্রান্সের প্রাধান্য ছিল লীগের উপর। সমাজতান্ত্রিক রাষ্ট্র রাশিয়া লীগকে পুঁজিবাদের একটি আস্তানা হিসাবেই মনে করছে। 3 চীন ও জাপান যুদ্ধ, দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনৈতিক সমস্যা। এশিয়ার দুই বৃহৎ শক্তিধর রাষ্ট্র জাপান ও চীন, বিশেষ করে জাপান ছিল অত্র অঞ্চলের শক্তিশালী আগ্রাসী দেশ। জাপান লীগের প্রতিষ্ঠাতা সদস্য ছিল, চীনও পরে সদস্যপদ লাভ করে, কিন্তু 1931 সালে জাপান মাঞ্চুরিয়া অঞ্চলটি দখল করে নেয়। মাঞ্চুরিয়া চীনের অধীনে ছিল। চীন লীগের নিকট ঘটনা তদন্ত বিচার দাবি করে, কিন্তু ব্রিটেনের প্রভাবে লীগ জাপানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারেনি। কিন্তু এ সংক্রান্ত গঠিত লিটন কমিশন নিন্দা জ্ঞাপন করেই দায়িত্ব শেষ করে দেয়। এতটুকুতেই জাপান ক্ষুণ্ণ হয় এবং প্রতিবাদে লীগ সদস্য পদ ত্যাগ করে। যে শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য লীগ তৈরি হলো তা এক্ষেত্রে ব্যর্থ হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা চলে যাব মুসোলিনি হিটলারের আগ্রাসন নীতি, লীগকে উপেক্ষা। 1930 সালের পর ইউরোপে নতুন শক্তি হিসাবে আবির্ভূত হয় ইতালি এবং জার্মানি। উভয় দেশের নেতৃবৃন্দ আসেন যথাক্রমে মুসোলিনি ও হিটলার। উভয়ই ছিলেন চরম ডিকটেটর, একজন ফেসিবাদের আরেকজন নাৎসিবাদের জনক। 1935 সালে ইতালি আফ্রিকার আবিসিনিয়া এবং হিটলার পরের বছর ফরাসি সীমান্তে রাইনল্যান্ড আক্রমণ করে জার্মানির সীমানা বর্ধিত করে। এই দখল নীতি ছিল লীগের কনভেন্টের বিপরীত, কিন্তু লীগ এক্ষেত্রে কোনো কার্যকর ভূমিকা নিতে পারেনি। এরপরে যে পয়েন্ট, মহানন্দার যুগ ও একনায়কতন্ত্রের উদ্ভব। প্রথম বিশ্বযুদ্ধের পর 1930 থেকে 40 দশকে বিশ্বব্যাপী দেখা দেয় মহানন্দা, গ্রেট ডিপ্রেশন, অর্থনৈতিক সংকট। এই অবস্থায় অসহিষ্ণু মনোভাব নিয়ে ইউরোপে এশিয়ায় একনায়কতন্ত্রের উদ্ভব ঘটে। এই একনায়কতন্ত্র নির্ভর ছিল সম্পূর্ণ সামরিক তন্ত্রের উপরে। এদের মধ্যে ইতালিতে মুসোলিনির নেতৃত্বে ফেসিবাদ, জার্মানিতে হিটলারের নেতৃত্বে নাৎসিবাদ ও পূর্ব ইউরোপের রাশিয়ার সমাজতন্ত্রের নামে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা চলে যাব লীগ বিশ্ব জনসমষ্টিকে প্রতিনিধিত্ব করেনি, ইউরোপ ভিত্তিক একটি সংগঠন ছিল। লীগ অফ নেশনস মূলত পৃথিবীর সকল জাতিকে প্রতিনিধিত্ব করতে পারেনি, যদিও জাতিপুঞ্জ বা সংঘ বলা হয়েছে, কিন্তু এর সদস্য কার্যক্রম ইউরোপের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এরপরে যে পয়েন্ট, তার নাম লীগের আইনের দুর্বলতা। লীগের সংবিধানকে বলা হয় কনভেনান্ট। এই কনভেনান্টে অনেক দুর্বল দিক ছিল। লীগের কনভেনান্টে আক্রমণকারী দেশকে শাস্তি দেওয়ার কোনো বিধান ছিল না। একই সঙ্গে লীগের কোনো সশস্ত্র বাহিনীও ছিল না, যেমনটি বর্তমান জাতিসংঘের রয়েছে নেটো। সুপ্রিয়, এই উপর্যুক্ত কারণে লীগ অফ নেশন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা পর্বেই ব্যর্থ হয়ে যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা চলে যাব দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে ধারণা নিতে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয় 1939 থেকে 45, 6 বছর মেয়াদী। দ্বিতীয় বিশ্বযুদ্ধ একটি বৈশ্বিক যুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1 সেপ্টেম্বর
1939 এবং শেষ হয় 2 সেপ্টেম্বর 1945, অর্থাৎ 6 বছর একদিন সময় ব্যাপী ছিল এই যুদ্ধের মেয়াদকাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্র শক্তি ছিল কে কে? রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রাজিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষ শক্তি ছিল জার্মানি, ইতালি, জাপান, হাঙ্গেরি, রোমানিয়া, বুলগেরিয়া। ফলাফল: মিত্র শক্তির বিজয়, জার্মান কর্তৃক পোল্যান্ড আক্রমণ 2 সেপ্টেম্বর 1939, জাপান কর্তৃক মার্কিন নৌঘাঁটি পার্ল হারবার ধ্বংস 7 ডিসেম্বর 1941, জার্মানির পতন মে 1945 ও ব্যাংকারে হিটলারের আত্মহত্যা। হিরোশিমা ও নাগাসাকি শহরে আণবিক বোমা বর্ষণ হয় যথাক্রমে 6 ও 9 আগস্ট 1945। 2 সেপ্টেম্বর 1945 জাপান সম্রাটের বিনা শর্তে মিত্র শক্তির নিকট আত্মসমর্পণ, যুদ্ধ সমাপ্ত। 20 নভেম্বর 1945 যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নবম লেকচারে আলোচনা করেছিলাম প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে, দশম লেকচারে আলোচনা করতেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সম্পর্কে আমরা এক নজরে কিছু জেনে নিলাম। এই পর্যায়ে আমরা জেনে নিব দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলো পর্যালোচনাকালে দেখা যায় কারণগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে: পরোক্ষ কারণ ও প্রত্যক্ষ কারণ। পরোক্ষ কারণগুলোর মধ্যে কি কি পয়েন্ট আসবে? 1919 সালে ভার্সাই সন্ধি, জার্মানির প্রতি চরম অবিচার। 2 মহানন্দ বিপর্যস্ত অর্থনীতি। 3 ইংল্যান্ড ও ফ্রান্সের আপোষবাদী তোষণনীতি, নাৎসি এবং ফ্যাসিবাদকে মদত সহযোগিতা। 4 জার্মানির নাৎসিবাদ, হিটলারের বৈদেশিক নীতি। 5 ইতালির মুসোলিনি ও ফ্যাসিবাদ, ইতালি চাই অধিক সাম্রাজ্য। 6 এশিয়ায় আগ্রাসী শক্তি জাপান, রোম, বার্লিন, টোকিও চুক্তি। 7 আন্তর্জাতিক কূটনৈতিক ব্যর্থতা, আদর্শবাদের দ্বন্দ্ব। 8 জাপান, ইতালি ও জার্মানির রাজ্য দখল, বিপন্ন বিশ্ব শান্তি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা এই যে কতগুলো পয়েন্ট বললাম, এই পয়েন্টগুলোর সম্পর্কে খানিকটা ধারণা নেওয়ার চেষ্টা করব খুবই সংক্ষেপে। 1919 সালে ভার্সাই সন্ধি, জার্মানির প্রতি চরম অবিচার। 1918 সালে জার্মানি পরাজয়ের মধ্য দিয়ে শেষ হয় প্রথম বিশ্বযুদ্ধ। 1919 সালে জানুয়ারি মাসে ফ্রান্সের ভার্সাই শহরে একটি চুক্তি হয়। এই চুক্তি বলে যুদ্ধের সকল দায় দায়িত্ব জার্মানির উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়। 2 নম্বর মহানন্দ বিপর্যস্ত অর্থনীতি। মহানন্দা শুরু হয় 1919 সাল থেকে। বহুল আলোচিত ডিপ্রেশন এর কারণ ছিল 3টি: বাণিজ্য সংকোচন নীতি, প্রথম বিশ্বযুদ্ধে ক্ষতিপূরণ সমস্যা, আমেরিকা শেয়ার বাজারে পতন ইত্যাদি কারণে বিশ্বব্যাপী এক অর্থনৈতিক সংকটের সৃষ্টি হয়। এতে বিশ্ব পুঁজিবাজারে পতন ঘটে, নানা দেশে ফটকাবাজের সৃষ্টি হয়, মূল্যভূত আস্থা হ্রাস পায়, গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়ে, মানুষ ঝুঁকে পড়ে জঙ্গি ও একনায়কতন্ত্রী শাসনের উপর। ফলে ইতালি, জার্মানি, রাশিয়া ও জাপানের সৃষ্টি হয় চরম একনায়কতন্ত্র। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা চলে যাব ইংল্যান্ড ও ফ্রান্সের আপোষবাদী তোষণনীতি, নাৎসি এবং ফ্যাসিবাদকে মদত। ইংল্যান্ড ও ফ্রান্স নব্য জার্মানিকে নিয়ে যে নীতি গ্রহণ করেছিল তাই আপোষ বা তোষণনীতি নামে পরিচিত। পিরিয়ড অফ পেসিফিকেশন। এ তোষণনীতির অন্যতম কারণ ছিল উদীয়মান সমাজতান্ত্রিক রাশিয়াকে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন জার্মানির মাধ্যমে প্রতিহত করা। সমাজতান্ত্রিক রাশিয়া শুধু একটি শক্তি নয়, একটি সমাজতান্ত্রিক বিপ্লবের আদর্শ ও সমাজতন্ত্রের পরবর্তী রূপ সাম্যবাদের প্রচারক ছিল। সমাজের সমান অধিকার নীতি সাম্যবাদ ছিল ব্রিটেন ও ফ্রান্সের পুঁজিবাদের চরম শত্রু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা খানিকটা ধারণা নিব জার্মানির নাৎসিবাদ, হিটলারের বৈদেশিক নীতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর অরিজিন অফ দি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে দেখা যায় যে বিশ্বযুদ্ধের মূল কারণ নাৎসিবাদী সরকারের বৈদেশিক নীতি এবং 30 দশকে রাষ্ট্রগুলোর মধ্যে সুসম্পর্ক স্থাপনে কূটনৈতিক ব্যর্থতা।
হিটলার ব্যাপক জনপ্রিয়তা পায়। এ দলটি নাৎসি দল বলেও আলোচিত। এরা জার্মানিদের নাৎসিকরণ শুরু করেন। নাৎসিকরণ ছিল জার্মানিদের মধ্যে উগ্র জার্মান জাতীয়তাবাদ সৃষ্টি, অর্থাৎ এক নেতা, এক জার্মান, এক দেশ, একই সঙ্গে ইহুদি ও কমিউনিস্ট বিদ্বেষ। তারা মনে করত জার্মান জাতি নর্ডিক জাতি, অতএব জার্মানি থেকে ইহুদি খেদাও, এটি নাৎসিবাদ। 1930 জানুয়ারি হিটলার জার্মানির চ্যান্সেলর হন। তার উদ্দেশ্য ছিল 1919 সালে অপমানজনক ভার্সাই সন্ধি প্রত্যাখ্যান করা, জার্মান সীমান্ত সম্প্রসারণ করা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা চলে যাব ইতালির মুসলিনীয় ফেসিবাদ। ইতালির চাই অধিক রাজ্য। জার্মানি হলো মধ্য ইউরোপের দেশ, আর ইতালির অবস্থান পূর্ব ইউরোপের বলকান অঞ্চলে। রোম নগরীকে কেন্দ্র করে এককালে বিশাল রোম সাম্রাজ্য গড়ে উঠেছিল। জার্মানি পরে ইতালির রোমে একনায়কতন্ত্রের উদ্ভব ঘটে। ইতালির নেতা ছিলেন মুসোলিনি। তার পার্টির নাম ছিল ফেসিস্ট, এর অর্থ বল বা শক্তি। এতে বোঝানো হয়েছে শক্তি দ্বারাই রাষ্ট্র হবে। এটি ফেসিবাদ। ফেসিবাদের উদ্দেশ্য ছিল কর্তৃত্ববাদ। নাৎসিবাদে জার্মানদের বলা হতো ঈশ্বরের পরে হিটলার, আর ফেসিবাদে দীক্ষা দেওয়া হতো মুসোলিনির জন্য জীবন উৎসর্গ করুক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা চলে যাব এশিয়ার আগ্রাসী শক্তি জাপান, রোম, বার্লিন, টোকিও চুক্তি। জাপান ইউরোপের সীমানা থেকে প্রাচ্য দেশ বা পূর্বাঞ্চলীয় দেশ। এশিয়ার সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী জাপানে ছিল। জাপান ও দক্ষিণ পূর্ব এশিয়া সাম্রাজ্য বিস্তারের জন্য 1 বছর পর 1937 সালে রোম বার্লিন মৈত্রী চুক্তির সঙ্গে যুক্ত হয়। এবার গড়ে ওঠে রোম বার্লিন টোকিও ত্রিশক্তি জোট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা চলে যাব আন্তর্জাতিক কূটনীতি ব্যর্থতা, আদর্শবাদের দ্বন্দ্ব। পূর্বে বলা হয়েছে তুচ্ছনীতি, ফেসিবাদ, নাৎসিবাদের উদ্ভব ইত্যাদির কারণে যখন একটি মহাসমর অনিবার্য, তখন অপরিহার্য ছিল পারস্পরিক সন্দেহ দূর করার জন্য সফল কূটনৈতিক তৎপরতা। কিন্তু এক্ষেত্রে বিশ্ব রাজনীতি ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই ব্যর্থতার পেছনে আদর্শবাদের দ্বন্দ্ব ছিল। আদর্শের দিক থেকে বিশ্ব 3 ভাগে বিভক্ত হয়ে পড়ে: গণতন্ত্রবাদ, সাম্যবাদ, ফেসিবাদ। এদের মধ্যে পরস্পর বিরোধী আদর্শের চরম সংঘাত ঘটে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা চলে যাব জাপান, ইতালি ও জার্মানি রাজ্য দখল, বিপন্ন বিশ্ব শান্তি। জার্মানি কর্তৃক 1939 সালে পোল্যান্ড আক্রমণকেই প্রথম বিশ্বযুদ্ধের কারণ ধরা হয়, কিন্তু এ ঘটনার পূর্বেই জাপান 1931 সালে চীন সিঙ্গাপুর দখল করে নেয়। 1935 সালে ইতালি আবিসিনিয়া দখল করে নেয়। আবিসিনিয়া লোহিত সাগরের তীরবর্তী আফ্রিকার দেশ। এদিকে জার্মানি 1936-এ প্রতিবেশী অস্ট্রিয়াকে নিজেদের অধীনে নিয়ে আসে। এ 3টি রাষ্ট্র লিগ অফ নেশনসের সদস্য পদ ত্যাগ করে, ফলে আলোচনা ও শান্তির পথ বন্ধ করে দেয় এ 3টি রাষ্ট্র। সুতরাং 2 বৈশ্বিক যুদ্ধের মধ্যবর্তী 20 বছরের ইউরোপের রাজনীতির আদর্শ দ্বন্দ্ব একটি বিশ্ব সংকটের সৃষ্টি করে। আবার এই সংকট ও অবিশ্বাস হ্রাস করার জন্য যে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার প্রয়োজন ছিল, তাও সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। অতএব একটি বিশ্বযুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। শুধু অপেক্ষায় ছিল কখন, কাকে দিয়ে, কিভাবে এই মহাসমরের ঘন্টা বাজাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা চলে যাব দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ। এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরোক্ষ কারণ সমূহ। এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ আলোচনা করব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ আমি দেখিয়েছি 2টি। 1, জার্মান কর্তৃক পোল্যান্ডে সাঁড়াশি স্থল বিমান আক্রমণ, ওয়ারশো দখল। 2, পোল্যান্ডের পূর্ব সীমান্তে রুশ আক্রমণ, রাশিয়ার যুদ্ধ ঘোষণা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জার্মান কর্তৃক পোল্যান্ডে সাঁড়াশি স্থল বিমান আক্রমণ, ওয়ারশো দখল, এ সম্পর্কে আমরা এখন একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। 1939 সালের 1 সেপ্টেম্বর, তার পূর্বে হিটলার ডানজিগ ও করিডর প্রত্যাবর্তনের দাবি করে পোল্যান্ডের নিকট যুদ্ধের চরমপত্র প্রেরণ করে। 29 আগস্ট, মাত্র 1 দিনের সময়ের মধ্যেই জার্মান বাহিনী ঝাঁপিয়ে পড়ে পোল্যান্ডের রাজধানী ওয়ারশোর উপর। জার্মানরা পোল্যান্ডের পশ্চিম সীমান্ত দিয়ে ওয়ারশো শহরে দ্রুত ঢুকে পড়ে। ট্যাঙ্ক আর আকাশে যুদ্ধ বিমানের গোলা ও বোমাবর্ষণ চলে অনবরত। পোল প্রেসিডেন্ট মুসিকি রোমানিয়া রাজ্যে পালিয়ে যান। 1,05,000 পোল সৈন্য আত্মসমর্পণ করে। জার্মানরা 16,000 পোল নাগরিককে হত্যা করে
80,000-কে আহত করে। এই আকস্মিক ঘটনার পর 3 সেপ্টেম্বর ব্রিটেন ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা চলে যাব দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে 2 নম্বর যে পয়েন্ট যেটা আলোচনা করছি। 2 নম্বর পয়েন্টে কি বলছি? পোল্যান্ডের পূর্ব সীমান্তে রুশ আক্রমণ, রাশিয়ার যুদ্ধ ঘোষণা। এদিকে রুশ সৈন্যদল সতর্ক অবস্থায় ছিল। রুশ সীমান্ত সংলগ্ন ছিল পূর্ব পোল্যান্ড। নিজেদের সীমান্ত রক্ষার অজুহাতে রুশ বাহিনীও পূর্ব পোল্যান্ড দখল করে নেয়। পোল্যান্ড 2 পরাশক্তির হাতে বিভক্ত হয়ে পড়ে। এদিকে একই সালে ইতালির ফেসিবাদী নেতা মুসোলিনি অকস্মাৎ পূর্ব ইউরোপের দেশ আলবেনিয়া দখল করে নেয়। আলবেনিয়ার রাজা আহমদ জগু পাশা ইংল্যান্ডে পালিয়ে আশ্রয় নেয়। এভাবে 1940 থেকে 41 সময়কালের মধ্যে বিশ্বব্যাপী জড়িয়ে পড়ে যুদ্ধ। এ যুদ্ধ চলে 1935 খ্রিস্টাব্দ পর্যন্ত। এ দুটি ঘটনাই ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা জেনে নিব জার্মানদের বা হিটলারের দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের কারণ কি ছিল। 1 নম্বর কারণ, অক্ষশক্তির পরাজয়ের কারণ হিটলার ও জার্মানদের নীতি ও মনোভাবের পার্থক্য। হিটলার ও জার্মানদের নীতি ও মনোভাবের পার্থক্য। 2 নম্বর, জার্মানদের সামরিক কৌশলে ভুল, দীর্ঘ যুদ্ধ চালিয়ে যাওয়ার অক্ষমতা। 3 নম্বর, হিটলারের রাশিয়া অভিযান একটি চরম সামরিক ভুল ছিল। 4 নম্বর, মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্রপক্ষে যুদ্ধে যোগদান কোণঠাসা জার্মানি। 5 নম্বর, হিটলারের মিত্র ও বন্ধু মুসোলিনির পরাজয়, রোমের পতন। 6 নম্বর পয়েন্ট, মার্কিন বাহিনীর নরমান্ডিতে অবতরণ, পশ্চিম রণাঙ্গনে জার্মানির সংকট। 7 নম্বর, জার্মানি আত্মরক্ষার সমস্যা। 8 নম্বর, অত্যাচারী জার্মান বাহিনী, গেস্টাপো বাহিনীর নির্যাতন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা সর্বশেষ যে পয়েন্ট, এই পয়েন্টের সম্পর্কে একটু আলোচনা করতে চাই। যেহেতু সময় অল্প, আমাদের নির্ধারিত সময়ের মধ্যেই লেকচার শেষ করতে হবে। অত্যাচারী জার্মান বাহিনী, গেস্টাপো বাহিনী নির্যাতন। সর্বশেষ জার্মান সেনা ও পুলিশ ছিল ভয়ানক অত্যাচারী ও প্রতিশোধ পরায়ণ। উগ্র জাতীয়তাবাদকে বিশ্বাসী জার্মানরা ইহুদি নিধনে ব্যস্ত ছিল। হাজার হাজার ইহুদিকে গ্যাস চেম্বারে ঢুকিয়ে হত্যা করে। এছাড়া দখলকৃত এলাকায় জার্মানরা ভয়ানক অত্যাচার করে, ফলে স্থানীয় মানুষ জার্মানদের বিরুদ্ধে মুক্তি সংগ্রাম শুরু করে। এসব দেশের মধ্যে ছিল ফ্রান্স, রাশিয়া, পোল্যান্ড। হিটলারের স্পেশাল পুলিশ বাহিনীর নাম ছিল গেস্টাপো। জার্মান গোপন পুলিশ বাহিনী গেস্টাপো হিটলার বিরোধী জার্মানদের ভয়ানক দমন পীড়ন করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা চলে যাব দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল কি। রিভিউ দ্য রেজাল্ট এন্ড ইফেক্টস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল পর্যালোচনা করতে গিয়ে আমি এখানে 7টি পয়েন্ট দেখিয়েছি। 7টি পয়েন্ট কি কি? যুদ্ধে সরাসরি আহত, নিহত, খতিয়ান, ইহুদি নিধন প্রক্রিয়া, বিশুদ্ধ জার্মান জাতি গঠনের উগ্রনীতি, শহর নগর জনপদ ধ্বংস, আণবিক বোমার মরণ আঘাত, শান্তি স্থাপন ও জাতিসংঘ গঠন, 2 পরাশক্তিতে বিভক্ত বিশ্ব, ঠান্ডা লড়াই উৎপত্তি, জার্মানরা আবার ভৌগোলিকভাবে বিভক্ত, পূর্ব ও পশ্চিম জার্মানি। সর্বশেষ যে পয়েন্টটি পড়লাম তার নাম কি? উপনিবেশবাদের অবসান, ভারত উপমহাদেশে উপনিবেশ মুক্ত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমরা এই যে 7টি ফলাফলের যে 7টি পয়েন্ট বললাম, 7টি ফলাফলের 7টি পয়েন্ট এ পর্যায়ে আমরা ব্যাখ্যা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যুদ্ধে সরাসরি আহত, নিহত, খতিয়ান। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সরাসরি জড়িত নিহত হয় প্রায় 25 লাখ সামরিক সদস্য। বেসামরিক লোক নিহত হয় প্রায় 50 লাখ। মোট 70 লক্ষ মানব সন্তান 1937 থেকে 45
সময়কালের মধ্যে নিহত হয়েছে। শুধু জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে প্রায় 3,60,000 লোক নিহত হয়। শুধু জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে প্রায় 3,60,000 নিরপরাধ বেসামরিক নাগরিক অ্যাটম বোমার আগুনে পড়ে যায়। এমনকি আজও সেখানে গাছপালা তেমন জন্মায়নি। সেখানে গর্ভবতী মায়েদের সন্তান নানা রোগ নিয়ে জন্মগ্রহণ করে। এ সম্পর্কে আরো বিস্তারিত দেখা যাবে আমরা যদি এই ডার্বি গ্রাহামের গ্রন্থটি থেকে, ইউরোপ এট ওয়ার 1939 to 45, পেজ 104 নং। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা চলে যাব দ্বিতীয় যে পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টের নাম ইহুদি নিধন প্রক্রিয়া, বিশুদ্ধ জার্মান জাতি গঠনের উগ্রনীতি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জার্মানির উগ্র জাতীয়তাবাদের ধরন ছিল ইহুদি মুক্ত জার্মানি। এই উগ্র মতবাদের জন্মদাতা নাজি পার্টি, যাকে নাৎসিবাদ বলা হয়। জার্মানদের মনে সৃষ্টি করা হয় যে জার্মানরা বিশুদ্ধ আর্য জাতি, পিওর আর্জিয়ান। বিশুদ্ধ জার্মান রক্ত নিশ্চিত করার জন্য অজার্মান, বিশেষ করে ইহুদি হত্যা বিতরণ শুরু করে। এ নীতিতে হাজার হাজার ইহুদিকে গ্যাস চেম্বারে ঢুকিয়ে হত্যা করা হয়। এই নিধন কাজে সক্রিয় ছিল হিটলারের গোপন গেস্টাপো পুলিশ বাহিনী। এর নেতিবাচক ফলাফল বহন করতে হয়েছে পরবর্তী বিশ্বকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা চলে যাব শহর, নগর, জনপদ ধ্বংস, আণবিক বোমার মরণ আঘাত, এই যে একটা পয়েন্ট বললাম, এই পয়েন্ট সম্পর্কে বিশ্লেষণের দিকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শহর, নগর, জনপদ ধ্বংস, আণবিক বোমার মরণ আঘাত। 6 বছরের যুদ্ধে বহু সুন্দর শহর নগরী নিমিষে বিলীন হয়ে যায়। জার্মান সেনার আক্রমণে প্যারিস, মস্কো, ওয়ার্সো সহ ইউরোপের বহু জনপদ ধ্বংস হয়ে যায়। মিত্রপক্ষ অক্ষশক্তির বোমা বর্ষণ আর ট্যাঙ্কারের আঘাতে বহু গ্রাম, ব্রিজ, রাস্তাঘাট, শিল্প কারখানা ধুলোয় মিশিয়ে দেওয়া হয়। যুদ্ধের শেষ পর্যায়ে মার্কিনীদের অ্যাটম বোমার আঘাতে জাপানের 2টি শহর সম্পূর্ণরূপভাবে জ্বালিয়ে কয়লা করা হয়। যুদ্ধরত উভয় পক্ষেই আত্মপক্ষ সমর্থন করে। যুক্তি দেখায় যে হত্যাকাণ্ড, জনপদ ধ্বংস ছিল অনিবার্য ও যৌক্তিক। এ বিতর্ক সমাধান না করি বলা যায়, শত্রু মিত্র নয়, ক্ষতি হয়েছে পৃথিবী নামক গ্রহের, যেখানে মানব সন্তানের বসবাস রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা শান্তি স্থাপন ও জাতিসংঘ গঠন এ পয়েন্টে আলোচনা করব। যুদ্ধের পাশাপাশি ধাবমান হয় শান্তি ও প্রগতি। যুদ্ধ শেষ পর্বে 1945 সালে গঠিত হয় দি ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন নামক আন্তর্জাতিক সংগঠন, জাতিসংঘ, যা পরবর্তী বিশ্ব শান্তি, প্রগতি, উন্নতি রক্ষার্থে ব্যাপক কূটনৈতিক ও আর্থিক ভূমিকা পালন করে আসছে। এছাড়া যুদ্ধাপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়। গঠিত হয় নুরেমবার্গ আদালত। এছাড়াও গঠিত হয় নানা শান্তি সম্মেলন, এর মধ্যে আটলান্টিক সনদ, তেহরান শান্তি সম্মেলন, ইয়াল্টা এবং পোস্টডাম শান্তি সম্মেলন নামে বহু আলোচিত শান্তি প্রতিষ্ঠান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা চলে যাব 2 পরাশক্তিতে বিভক্ত বিশ্ব, ঠান্ডা লড়াইয়ের উৎপত্তি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশ্বযুদ্ধোত্তর সময়ে নতুন 2 পরাশক্তির উদ্ভব হয়। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, অপরদিকে সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া। মার্কিনরা নেতৃত্ব দেয় পুঁজিবাদী সমাজ ও রাষ্ট্র ব্যবস্থাকে, আর রাশিয়া নেতৃত্ব দেয় সমাজতান্ত্রিক বিশ্বকে। 2 পরাশক্তি রাষ্ট্রের মধ্যে শুরু হয় অপ্রকাশ্য যুদ্ধ ও পারমাণবিক অস্ত্র মহড়া। এতে বিশ্ব রাষ্ট্রগুলো 2 দলে বিভক্ত হয়ে শক্তির মহড়া শুরু করে। পৃথিবীর ইতিহাসে আরেকটি শব্দ যোগ হয়, তা হলো ঠান্ডা লড়াই। এই যুদ্ধ ছিল যেমন সামরিক তেমনি আদর্শগত, অর্থাৎ পুঁজিবাদী মতবাদ বনাম সমাজতান্ত্রিক মতবাদ।
1990 সাল পর্যন্ত এই ঠান্ডা যুদ্ধ বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে। 1990 সালে সমাজতান্ত্রিক ব্লকের বা জোটের নেতৃত্বকারী দেশ রাশিয়া সাম্রাজ্য ভেঙে যায়। ফলে বিশ্বে একক শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র অক্ষুণ্ণ থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা চলে যাব জার্মানরা বা ভৌগোলিকভাবে বিভক্ত পূর্ব ও পশ্চিম জার্মানি এ সম্পর্কে খানিকটা ধারণা নেওয়ার জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আশ্চর্য ফলাফল ছিল জার্মানিকে বিভক্ত করে দুটি আলাদা রাষ্ট্রের সৃষ্টি করা। পূর্ব এবং পশ্চিম জার্মানি নামে যুদ্ধজয়ী মিত্রশক্তি জার্মানিকে বিভক্ত করে দেয়, যাতে জার্মানি আর শক্তিশালী হয়ে প্রতিশোধের নেশায় মেতে না ওঠে। বন নগরীকে রাজধানী করে পশ্চিম জার্মানি এবং বার্লিনকে কেন্দ্র করে পূর্ব জার্মানি রাষ্ট্র গঠিত হয়। রাশিয়া জোটের নেতৃত্বে সমাজতান্ত্রিক পূর্ব জার্মানি আর মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী পশ্চিম জার্মানি পরিচালিত হয়। দুই দেশের মাঝে গড়ে ওঠে বিশাল প্রাচীর, যাকে বলা হতো বার্লিন প্রাচীর। উল্লেখ্য, 1871 খ্রিস্টাব্দের পূর্বে জার্মানি 39টি ভাগে বিভক্ত ছিল। 1871 খ্রিস্টাব্দে বিসমার্কের নেতৃত্বে জার্মান একত্রীকরণ সম্পন্ন হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা চলে যাব এরপরে যে লাস্ট যে পয়েন্ট, তার নাম উপনিবেশবাদের অবসান, ভারত উপমহাদেশ উপনিবেশ মুক্ত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ ফলাফল ছিল বিশ্ব উপনিবেশবাদের অবসান। যুদ্ধোত্তর তৃতীয় বিশ্বের অনেক জাতি ব্রিটেন, ফ্রান্স, আমেরিকার উপনিবেশ বিরোধী স্বাধীনতা সংগ্রাম শুরু করে। প্রতিটি দেশে জাতীয়তাবাদ সংগ্রাম মাথাচাড়া দিয়ে ওঠে। যুদ্ধোত্তর উপনিবেশবাদীরা নতুন পরিস্থিতি অনুধাবন করে সরে পড়ে। ভারত উপমহাদেশে স্বাধীনতা সংগ্রাম আন্দোলনে ব্রিটিশরা পরাভূত হয়। যুদ্ধের 1 বছর পরই ব্রিটিশ উপনিবেশ থেকে ভারতবর্ষ মুক্তি লাভ করে সৃষ্টি হয় স্বাধীন ভারত ও পাকিস্তান। এছাড়া এশিয়ার অপরাপর দেশ ও আফ্রিকার অনেক জাতি উপনিবেশ মুক্ত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা জেনে নিব দ্বিতীয় বিশ্বযুদ্ধের সামরিক কমান্ডার জেনারেলদের পরিচিতি। মার্কিন যুক্তরাষ্ট্রের জেনারেল আইসেনহাওয়ার, মার্কিন সুপ্রিম কমান্ডার; মার্শাল ফ্লেচার, মার্কিন নৌসেনাপতি; জেনারেল ওমর ব্রেডলি; জেনারেল জর্জ পেটন; ইংল্যান্ডে ফিল্ড মার্শাল মন্টেগোমারি; লুইস মাউন্টব্যাটেন; ফ্রান্সে জেনারেল চার্লস দ্য গল; জার্মানি অ্যাডলফ হিটলার; তারপর জেনারেল এরউইন রুমেল; জেনারেল ক্যাটেল ইউহেলম; ইতালি ফিল্ড মার্শাল পিয়েট্রো বাটাগোলো; ইতালির আবিসিনিয়া আক্রমণের অধিনায়ক; রাশিয়া জেনারেল জর্জ জুক; জাপান অ্যাডমিরাল উজাউয়া। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাষ্ট্রনায়ক যারা ছিলেন: অ্যাডলফ হিটলার, উইনস্টন চার্চিল, তারপর বেনিটি মুসোলিনি, জোসেফ স্ট্যালিন, ফ্রাঙ্কলিন রুজভেল্ট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনে এ পর্যন্ত আজকে যে আলোচনা করলাম, লিগ অফ নেশনস কিভাবে গঠিত হলো এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন হলো, কিভাবে হলো, তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল কি, এ সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমি যে সমস্ত গ্রন্থের সহযোগিতা নিয়েছি, এই সমস্ত গ্রন্থের নাম এখন আমি তোমাদের সামনে উল্লেখ করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সহায়ক গ্রন্থ: দি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার 6 ভলিউম, উইনস্টন চার্চিল এই গ্রন্থটি লিখেছেন। দ্য অরিজিনস অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এই গ্রন্থটি লিখেছেন এ.জে.পি. টেইলর। তারপর দি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার 6 ভলিউম এই গ্রন্থটি লিখেছেন জে.এম. সেবলে। তারপরে ইউরোপ এট ওয়ার 1939-45 এই গ্রন্থটি লিখেছেন ডার্বি গ্রাহাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এই পর্যন্ত আমি তোমাদের সামনে আধুনিক ইউরোপের ইতিহাসের উপরে 10টি লেকচার দিয়েছি এবং এটি ছিল শেষ লেকচার। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই ধরনের একটি উদ্যোগ গ্রহণ করায় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার কলেজের পক্ষ থেকে অভিনন্দন জানাই। এবং তোমরা যারা এগুলি শুনেছো, তোমরা যদি এই আলোচনা থেকে বিন্দু মাত্র উপকৃত হও, তাহলে আমার এই শ্রম সার্থক হবে বলে আমি মনে করি।
তোমাদের সকলের সার্বিক মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, মাস্ক ব্যবহার করবে, নিজে সেফ থাকবে, তাহলে পরিবার সেফ থাকবে। পরিবার যদি সেফ থাকে, সমাজও সেফ থাকবে। সমাজ সেফ থাকলে রাষ্ট্র সেফ থাকবে। আল্লাহ হাফেজ।